আসসালামাইকুম। আজকে আমরা দ্বিতীয় পর্ব নিয়ে চলে আসলাম। আমাদের যে প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের যে এমসিকিউ সলভটা চলছিল সেটার দ্বিতীয় পর্ব আজকে। তো চলে আসেন, আজকে আমরা দেখব যে 27 নাম্বার থেকে শুরু করা যাক ইনশাল্লাহ। চলে আসেন, এখানে বলছে যে কোনটি ম্যাঙ্গানিজ ধাতুর অস্থিতিশীল জারণ মান প্রদর্শন করে। আচ্ছা, ম্যাঙ্গানিজ ধাতুর অস্থিতিশীল জারণ মান, আচ্ছা প্রথমেই মনে রাখি যে ভাই আমরা স্থায়ী বা অস্থায়ী যে বিষয়গুলো সেটা একটু মনে রাখি। স্থায়ী বা স্থায়ী জারণ মান যদি আমরা বলি, স্থায়ী তখনই হয় যখনই দেখবেন যে হাফ ফিল্ড অথবা ফুল ফিল্ড, যদি কোনো একটা উপশক্তি স্তর বা অরবিটাল হাফ ফিল্ড অথবা ফুল ফিল্ড অবস্থায় থাকে তখন আমরা সেটাকে আমরা স্থায়ী বলতে পারি। এবং অস্থিতিশীল, সব থেকে অস্থিতিশীল তখনই বলতে পারবো, যখন দেখব যে খুব তাড়াতাড়ি সে খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি সে হয় অর্ধপূর্ণ হবে, না হয় পূর্ণ হবে। সাপোজ মনে করেন যে একটা ইলেকট্রন লাগে অর্ধপূর্ণ হতে, আরেকটা ইলেকট্রন লাগে পূর্ণ হতে, তার মানে ওইটা সব থেকে বেশি অস্থিতিশীল হবে। তার মানে এই যে অস্থিতিশীল যে জারণ মানটা, কথা বুঝবেন, অস্থিতিশীল যে জারণ মানটা বলছে এখানে, অস্থিতিশীল জারণ মান। কারণ অস্থিতিশীল জারণ মান আমরা দেখি, এখন দেখেন ম্যাঙ্গানিজ 2+ আছে, 7+ আছে, 4+ আছে, 3+ আছে। চলে আসেন, আমরা যদি দেখি যে ম্যাঙ্গানিসের যদি 2+ দেখি, তাহলে তার ইলেকট্রন বিন্যাসটা দাঁড়ায় হচ্ছে আর্গন 3d5, তার মানে এটা হাফ ফিল্ড। যদি ম্যাঙ্গানিজের আমি 7+ দেখি, তাহলে আর্গনের মতো সেই ইলেকট্রন বিন্যাস দেবে, তার মানে এটা একদম স্টেবল। যদি ম্যাঙ্গানিজ 4+ দেখি, সেই ক্ষেত্রে আসবে আমার আর্গন 3d3। আরেকটা আছে, যদি আমরা ম্যাঙ্গানিজ 3+ দেখি, সেক্ষেত্রে কি আসবে, আর্গন 3d4। তো ভাইয়া এইটাকে আপনি কেন বললেন যে এইটা সব থেকে বেশি অস্থিতিশীল? এটা সব থেকে বেশি অস্থিতিশীল কারণ এই যে 4+টা যে আছে, এখানে আর একটা ইলেকট্রন হলে সে হাফ ফিল্ড হবে, ইলেকট্রন হলে অর্ধপূর্ণ হবে। ঠিক আছে, এটা হবে অর্ধপূর্ণ। আমি আবারও বলতেছি, এখানে শুধুমাত্র আর একটা ইলেকট্রন যদি থাকে সে অর্ধপূর্ণ হয়ে যাবে। দ্যাটস ওয়াই এটা অনেক বেশি আনস্টেবল। দ্যাটস ওয়াই অ্যান্সার হচ্ছে ডি। ক্লিয়ার? ওকে, পরেরটাই চলে আসি। এখানে বলছে যে এই জটিল যৌগটার কোবাল্টের সন্নিবেশ সংখ্যা নির্ণয় করো। ঠিক আছে, এই জটিল যৌগের কি বললাম, কোবাল্টের সন্নিবেশ সংখ্যা নির্ণয় করো। আচ্ছা, সন্নিবেশ সংখ্যা আপনি বুঝবেন যে সন্নিবেশ সংখ্যা হচ্ছে যে লিগ্যান্ডের সংখ্যাটা আছে না, সেই লিগ্যান্ডের সংখ্যাটাই হচ্ছে সন্নিবেশ সংখ্যা। কি বললাম, লিগ্যান্ডের সংখ্যাটাই হচ্ছে কি ভাইয়া বলেন তো, সন্নিবেশ সংখ্যা। তো এই জায়গাটাতে একটু বোঝার চেষ্টা করবেন যে এই জায়গাটাতে লিগ্যান্ড কোনটা। এখানে লিগ্যান্ড কিন্তু দুইটা আছে। তো এইখানে যে দুইটা লিগ্যান্ড আছে, সেই লিগ্যান্ডের যে সংখ্যাটা, কথাটা বুঝবেন, এখানে দুইটা লিগ্যান্ড আছে, সেই লিগ্যান্ডের সংখ্যাটাই হচ্ছে আপনার হচ্ছে টোটাল সন্নিবেশ সংখ্যা। ঠিক আছে, এখন চলে আসেন যে ভাইয়া এই লিগ্যান্ডের সংখ্যাটা কি, লিগ্যান্ডের সংখ্যা আমরা কিভাবে বুঝবো? এই যে থার্ড ব্র্যাকেটের ভিতরে এইটাকে বলা হচ্ছে কোঅর্ডিনেট স্পিসিস। কি বলা হয়? এই থার্ড ব্র্যাকেটের ভিতরে যেটা থাকে কোঅর্ডিনেট স্পিসিস। ঠিক আছে, কোঅর্ডিনেট স্পিসিস, এই যে এটাকে বলা হয় মেইনলি বাংলায় যদি বলি সন্নিবেশ বলয়, এই টাইপের কিছু বলে। আর এইটাকে বলা হচ্ছে সেন্ট্রাল মেটাল। আচ্ছা, সেন্ট্রাল মেটাল। এই যে এখানে 4 এবং 2 এই দুইটাই মিলেই হচ্ছে আমার কি বলেন তো, এই দুইটা মিলেই হচ্ছে আমার সন্নিবেশ সংখ্যা। এই দুটা মিলেই হচ্ছে কি ভাইয়া, সন্নিবেশ সংখ্যা।
এই দুইটা মিলেই হচ্ছে আমার সন্নিবেশ সংখ্যা। কথা বুঝবেন। আচ্ছা, এখন বলতে পারেন যে ভাইয়া এইখানে এই যৌগটার নাম কি, তাই না? এই যৌগটার নামটা কি? আচ্ছা, এই যৌগটার নামটা বেশ জটিল আর কি। তো দেখেন, হ্যাঁ, একটু দাঁড়াও। আচ্ছা, তো এই যৌগটার নামটা কি? উম, খুব ভালো মতো বুঝেন। এখন এইটাকে কি বলতে পারি? টেট্রা। খুব ঠান্ডা মাথায় বুঝেন। এটা হচ্ছে টেট্রা অ্যামিন ডাইক্লোরো কোবাল্ট 3 ক্লোরাইড। কি নাম? টেট্রা অ্যামিন, টেট্রা অ্যামিন ডাইক্লোরো কোবাল্ট 3 ক্লোরাইড। আচ্ছা, তো এই যে 4 আর 2, এই দুইটা মিলেই হচ্ছে আমার টোটাল সন্নিবেশ সংখ্যা বা সন্নিবেশ সন্নিবেশ সংখ্যাই বলে, হ্যাঁ, বা কোঅর্ডিনেশন নাম্বার, সন্নিবেশ সংখ্যা। ঠিক আছে, তার মানে এখানে টোটাল আসবে কয়টা? এখানে হচ্ছে 6টা। সন্নিবেশ সংখ্যা কয়টা ভাইয়া? 6টা। ক্লিয়ার? সন্নিবেশ সংখ্যা ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। পরেরটায় আসে, এখানে জারণ মান কত? আচ্ছা, CrH2O4Cl2 Br। এখানে বলছে ক্রোমিয়ামের জারণ মান কত। আচ্ছা, তাহলে ক্রোমিয়ামের জারণ মান হচ্ছে আমার কত? এক্স। ক্রোমিয়ামের জারণ মান এক্স। এই পানি হচ্ছে, এটাকে বলা হয় নিউট্রাল ফিল লিগ্যান্ড। পানি কি? পানি হচ্ছে, এটাকে বলা হচ্ছে নিউট্রাল ফিল লিগ্যান্ড। ঠিক আছে, এটা হচ্ছে নিউট্রাল ফিল লিগ্যান্ড। এর আধান হচ্ছে 0। নিউট্রাল ফিল্ড লিগ্যান্ড। তাহলে এর আধান কত? 0। কথাগুলো বুঝো, এর আধান 0। আচ্ছা, ক্লোরিনের কত? মাইনাস। কয়টা আছে? 2টা। -1 ইন্টু হচ্ছে 2। ঠিক আছে, -1 × 2। এখন একটু বোঝার চেষ্টা করেন। আর এখানে ব্রোমিনের কত? ব্রোমিনের -1 ইজ ইকুয়াল টু কত? 0। কথাটা বুঝেন, ব্রোমিনের -1 ইজ ইকুয়াল টু কত? 0। তার মানে এখানে টোটালটা কত আসে? এক্স মাইনাস অফ 2 -1 ইজ ইকুয়াল টু 0। অতএব এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 3। এক্স ইজ ইকুয়াল টু কত? 3। ঠিক আছে, তো এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 3। এখন কথাগুলো বুঝবেন ভালো মতো, আমি যেগুলো বলতেছি সেগুলো বোঝার চেষ্টা করবেন। এই ব্রোমিনের বা ক্লোরিনের এগুলা জারণ মান, সায়ানাইডের এগুলা হচ্ছে -1। ঠিক আছে, নিউট্রাল ফিল্ড লিগ্যান্ড, দ্যাট মিনস এদের কোনো আধার নাই। নিউট্রাল ফিল্ড লিগ্যান্ড এটা আছে, অ্যামোনিয়া আছে, এদেরকে কি বলা হচ্ছে? নিউট্রাল ফিল্ড লিগ্যান্ড। নিউট্রাল ফিল্ড লিগ্যান্ড সবসময় কি ধরবেন? 0 ধরবেন। ঠিক আছে, তার মানে এর জারণ মানটা কত আসতেছে ভাইয়া? +3। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এটা বলছে CuNH3 4 2+, টেট্রাঅ্যামিন কপার 2+। এর কপার এবং অ্যামোনিয়ার মধ্যকার কোন ধরনের বন্ধন বিদ্যমান? আচ্ছা, এখানে মনে রাখবেন যে লিগ্যান্ড এবং সেন্ট্রাল মেটালের মধ্যে, লিগ্যান্ড এবং সেন্ট্রাল মেটালে, লিগ্যান্ড এবং সেন্ট্রাল মেটালে সবসময় সন্নিবেশ বন্ধন বিদ্যমান থাকে। কি থাকে? সন্নিবেশ বন্ধন বিদ্যমান থাকে। এখানে লিগ্যান্ডরা হচ্ছে দাতা পরমাণু, লিগ্যান্ড হচ্ছে দাতা পরমাণু, আর তোমার হচ্ছে সেন্ট্রাল মেটাল যেটা আছে, সেন্ট্রাল মেটাল, এই সেন্ট্রাল মেটাল হচ্ছে গ্রহিতা। আচ্ছা, মেইনলি এখানে হচ্ছে কপার 2+ আয়ন করে কি? এই অ্যামোনিয়া থেকে, নাইট্রোজেন থেকে এই 2টা করে ইলেকট্রন সে তার দিকে নিয়ে নেয়, এখানে দান করে।
ঠিক আছে, বুঝতে পারছো? এটা মেনলি আমার স্যার হইলে আমাকে এখন ধরতো। এখানে মেইনলি এরকম দেওয়া উচিত, NH3 লিগ্যান্ড এবং সেন্ট্রাল মেটাল। ঠিক আছে, তাহলে এইভাবে এই যে এইখানে লিগ্যান্ডটা হচ্ছে দাতা পরমাণু হিসেবে কাজ করতেছে, এরা দাতা পরমাণু হিসেবে কাজ করতেছে, আর এ হচ্ছে কি কাজ করতেছে, এই যে কপারটা, এই কপারটা হচ্ছে কপার 2+ যেটা, সেটা হচ্ছে গ্রহিতা পরমাণু হিসেবে কাজ করতেছে। ঠিক আছে, গ্রহিতা পরমাণু হিসেবে কাজ করতেছে। এখান থেকে অনেক প্রকারের প্রশ্নই আসতে পারে, যে বলতে পারে এখানে কয়টা সন্নিবেশ বন্ধন আছে, মোট বন্ধন সংখ্যা কয়টা, এই টাইপের অনেকগুলো প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা চলে আসো। তো এখানে বলছে যে Fe(CN6) 4- আয়নের কেন্দ্রীয় পরমাণুর কি ধরনের সংকরায়ন ঘটে। আচ্ছা, এখানে জটিল যৌগের যখন সংকরায়ন ঘটবে, এইটা মনে রাখবা, জটিল যৌগের সংকরায়ন, এই জটিল যৌগের সংকরায়নটা আমরা বের করব হচ্ছে সন্নিবেশ সংখ্যা দিয়ে বা কোঅর্ডিনেশন নাম্বার দিয়ে, সন্নিবেশ সংখ্যা দিয়ে আমরা এইটা বের করব। আচ্ছা, তো দেখেন সন্নিবেশ সংখ্যা দিয়ে জটিল যৌগের সংকরায়নটা বের করবেন, খুবই ভালো কথা। আর এখানে দুইটা জিনিস মনে রাখতে হবে, একটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, আরেকটা হচ্ছে উইক ফিল্ড লিগ্যান্ড। আচ্ছা, তো স্ট্রং ফিল্ড লিগ্যান্ডে হয় কি, ডিটা আগে আসে, ডি আগে আসবে, কারণ এরা হচ্ছে ইনার অক্টাহেড্রাল কমপ্লেক্স বা ইনার কমপ্লেক্স গঠন করে। ইনার বলতে যখন স্ট্রং ফিল্ড লিগ্যান্ড থাকে তারা করে কি, ডি মানে উপশক্তি স্তরে যতগুলো ইলেকট্রন থাকে তাদেরকে ঠেলা দেয়, এইভাবে ঠেলা দেয়, যেহেতু শক্তিমান, ঠেলা দিয়ে করে কি জোরবদ্ধ গঠন করতে চায়, মানে জোর গঠন করে, এবং এই জন্য তারা লোয়ার স্পিন কমপ্লেক্স গঠন করে, আর হায়ার স্প্রিং কমপ্লেক্স গঠন করে যখন উইক ফিল্ড লিগ্যান্ড থাকে। আর এটা মনে রাখার বুদ্ধি, এত ডিটেলসে জানার দরকার নাই। স্ট্রং ফিল্ড লিগ্যান্ড থাকলে ডি আগে আসবে, উইক ফিল্ড লিগ্যান্ড থাকলে হচ্ছে ডি পরে যাবে, ডি পরে আসবে। ঠিক আছে, এটাকে বলা হয় আউটার কমপ্লেক্স আর এটাকে বলা হয় ইনার কমপ্লেক্স। ঠিক আছে, তো দেখেন এখানে দেখেন যে Fe(CN6), ঠিক আছে 4-। আচ্ছা, হেক্সাসায়ানো আয়রন কত 2। আচ্ছা, এখন দেখো যেহেতু এটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড এবং এর সন্নিবেশ সংখ্যা কত, সন্নিবেশ সংখ্যা হচ্ছে 6, তাহলে 6 দিয়ে কি হয়, D2sp3 হয়। কারণ এই 6 দিয়ে মনে রাখবেন এই যে যে শঙ্করের যে অরবিটাল গুলো আছে সেই অরবিটালের পাওয়ার গুলার যোগফল, 3 আর 1 4 5 6। আরেকটা তুমি বলতে পারো sp3d2। আচ্ছা, যেহেতু সায়ানাইড হচ্ছে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, সায়ানাইড কি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, সায়ানাইড যেহেতু স্ট্রং ফিল্ড লিগ্যান্ড সেহেতু এখানে ডিটা আগে আসবে, দ্যাটস ওয়াই এটাকে বলা হচ্ছে, এটা এমনি তুমি হচ্ছে বলতে পারো যে অষ্টতলকীয়, ইটস ওকে, এটা অষ্টতলকীয় এটাও, কিন্তু এটা এটাকে বলা হয় ইনার অক্টাহেড্রাল আর এটা হচ্ছে আউটার অক্টাহেড্রাল কমপ্লেক্স। এটা মেইনলি হচ্ছে ইনার অক্টাহেড্রাল কমপ্লেক্স। ঠিক আছে, এটা হচ্ছে লো স্পিন কমপ্লেক্স গঠন করে। লো স্পিন বলতে এই জায়গাটাতে মেইনলি তোমার খুব কম বেজোড় ইলেকট্রন থাকবে। ঠিক আছে, বেজোড় ইলেকট্রন থাকবে, তার মানে D2sp3 এই সংকরায়নটা গঠন করবে। এটা হবে না, এখানে sp3d2 হবে না। হ্যাঁ, এটা sp3d2 হইতো যদি তোমার এখানে কি হইতো, পানি থাকতো, হেক্সা অ্যাকুয়া যদি হইতো। ঠিক আছে, কথা বুঝতে পারছো, কথা ক্লিয়ার? যদি এখানে পানি থাকতো, যদি এইটা এরকম থাকতো, আমি একটু বুঝাই দেই, FeH2O6, ঠিক আছে, এটা হচ্ছে 2- যদি থাকতো, তাহলে সেই ক্ষেত্রে তুমি এখানে বলতে পারতা হচ্ছে এইটা sp3d2, এইটা sp3d2 হইতো, কারণ এটা কি, এটা ইনার অক্টাহেড্রাল কমপ্লেক্স গঠন করবে না। কথা বুঝতে পারছো, আশা করি কথা বুঝতে পারছো। আচ্ছা, নিচের কোন যৌগটি, কথা বুঝবা, নিচের কোন যৌগটি রঙিন যৌগ গঠন করে। আচ্ছা,
রঙিন যৌগ গঠন করে তারাই, রঙিন যৌগ গঠন করে, আবারও বলতেছি রঙিন যৌগ গঠন করবে তারাই, তারাই যারা, যাদের ডি অরবিটালের ইলেকট্রন 1 থেকে 9, দ্যাট মিন্স এরা হচ্ছে অবস্থান্তর মৌল যদি হয় তারাই রঙিন যৌগ গঠন করবে। অবস্থান্তর মৌল যদি হয় সেই ক্ষেত্রে তারাই রঙিন যৌগ গঠন করবে। ক্লিয়ার? অবস্থান্তর মৌল হইলে তারাই কি করবে? রঙিন যৌগ গঠন করবে। আশা করি ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এখান থেকে দেখো ম্যাগনেসিয়াম 2+, এটা কখনোই হবে না, কারণ ম্যাগনেসিয়াম 2+ হয় না, জিঙ্ক 2+ হয় না, জিঙ্ক 2+ও হচ্ছে তোমার রঙিন যৌগ গঠন করে না, কারণ 3D10 অবস্থায় থাকে। স্ক্যান্ডিনিয়াম 3+, কথা বুঝবা, স্ক্যান্ডিনিয়াম 3+ও কখনোই রঙিন যৌগ গঠন করে না। এটা কিন্তু স্পষ্ট বইয়ে দেয়া আছে যে স্ক্যান্ডিনিয়াম 3+, জিঙ্ক 2+, এরা রঙিন যৌগ গঠন করতে পারে না। সো বইটা যারা রিডিং পড়বা এটা ইজিলি পারবা। এখানে আসবে হচ্ছে নিকেল 2+, এটাই আসবে, কারণ ম্যাগনেসিয়াম ইজিলি আগেই বাদ যাবে। জিঙ্ক তুমি দেখেই বলতে পারবা যে জিঙ্কে 3D10 থাকে আর 4s2 থাকে, ওখান থেকে দুইটা 4s2 বের হয়ে যায়, তার মানে 3D10 হয়ে যায়। স্ক্যান্ডিনিয়াম 3+, স্ক্যান্ডিনিয়াম 3+এও এটা রঙিন যৌগ গঠন করতে কি পারে না। কেন রঙিন যৌগ গঠন করতে পারে না? কারণ এর যে শেষ অরবিটালটা সেটা হচ্ছে আসে হচ্ছে 4s2 আর হচ্ছে 3d1, তার মানে 4s2 থেকে ফার্স্টে দুইটা ইলেকট্রন যাবে, দেন এখান থেকে একটা ইলেকট্রন যাবে, তার মানে এইখানেও তোমার ডি অরবিটালে কোনো ইলেকট্রন থাকে না, দ্যাটস ওয়াই এখানে D0 অবস্থায় থাকে, দ্যাটস ওয়াই এখানে কি করতে পারে না, এ রঙিন যৌগ গঠন করতে পারে না। ক্লিয়ার? আচ্ছা, এটা কোনটি রঙিন যৌগ? রঙিন যৌগ হচ্ছে এই যে ম্যাগনেসিয়ামের এটা হবে না, স্ক্যান্ডিনিয়াম 3+ হয় না, কপার, কপারের এটাও হয় না, কোবাল্টের এটা হবে, কোবাল্ট 2+। ঠিক আছে, এখন মেইনলি হচ্ছে কপারের যে এখানে আয়নটা, এটা হচ্ছে কিউপ্রাস ক্লোরাইড। তো এই কপার এখানে কিউপ্রাস যেহেতু কপার প্লাস হিসেবে থাকে, তো এইটার কপার প্লাসের ইলেকট্রন বিন্যাস হচ্ছে আর্গনের সাথে 3D10 এইটা অবস্থায় থাকে। ঠিক আছে, আর্গনের সাথে 3D10 অবস্থায় থাকে। তো আলটিমেটলি 3D10 অবস্থায় যদি থাকে সে কিন্তু রঙিন যৌগ গঠন করতে পারবে না। তুমি এটা জানো যে স্ক্যান্ডিনিয়াম 3+ কিন্তু রঙিন যৌগ গঠন করতে পারে না। ঠিক আছে, আর ম্যাগনেসিয়াম ক্লোরাইড এটা তো হচ্ছে তোমার এস ব্লক মৌল। কোনটা কিউপ্রিক কোনটা কিউপ্রাস এই জিনিসগুলো একটু বুঝবা। ঠিক আছে, যেমন এইটা CuCl2, এইটা আবার তোমার পারবে। ঠিক আছে, কিউপ্রিক ক্লোরাইড, এটা হচ্ছে কপার 2+ থাকে, এটা হচ্ছে 3D9 অবস্থায় থাকে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে গ্রিন অবস্থায় থাকে। ঠিক আছে, কথা বুঝতে পারছো? কথা বুঝতে পারছো? সবাই অবশ্যই অবশ্যই, আমি আবারও বলতেছি, সবাই অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। ঠিক আছে, সাবস্ক্রাইব করে রাখবা। সাবস্ক্রাইব করে রাখলে আমাদের যে নতুন নতুন ভিডিওগুলো আসবে, ঠিক আছে, নতুন নতুন ভিডিওগুলো যেটা যেটা আসবে সেটা হচ্ছে তুমি নোটিফিকেশন পেয়ে যাবে। অবশ্যই বেল আইকনটা চাপে রাখবা। তাহলে কি বললাম? এটা হচ্ছে কিউপ্রাস ক্লোরাইড। কিউপ্রাস ক্লোরাইড কখনোই রঙিন যৌগ গঠন করে না, বাট কিউপ্রিক ক্লোরাইড যেটা সেটা হচ্ছে রঙিন যৌগ গঠন করে। ক্লিয়ার? তাহলে কিছু কিছু যৌগ মনে রাখবা বা কিছু কিছু আয়ন মনে রাখবা। Cu+, স্ক্যান্ডিনিয়াম, সরি, স্ক্যান্ডিনিয়াম 3+, জিঙ্ক 2+, এরা সাধারণত দেখা যায় যে রঙিন যৌগ গঠন করে না। এগুলা সাধারণত মনে রাখলে সুবিধা হয়। এরা হচ্ছে রঙিন যৌগ গঠন করে না। এরা কি করে না? রঙিন যৌগ গঠন করে না, গঠন করে। কথা বুঝছো? আচ্ছা, চলে আসো। বলছে নিচের কোনটির ক্ষেত্রে ডি অরবিটালের অস্তিত্ব বিদ্যমান? আচ্ছা, ডি অরবিটালের অস্তিত্ব বিদ্যমান, দেখো ডি অরবিটালের অস্তিত্ব বিদ্যমান হচ্ছে ডি ব্লক মৌলগুলোর ক্ষেত্রে। ক্যালসিয়াম হবে না, এস ব্লক, পটাশিয়াম এস ব্লক, আর্গন হচ্ছে পি ব্লক, তার মানে স্ক্যান্ডিনিয়াম। ঠিক আছে, এটা হবে কি স্ক্যান্ডিনিয়াম। তার মানে ডি ব্লকের মৌল, আবারও বলি, ডি ব্লক মৌলগুলা, কথা বুঝবা, ডি ব্লক মৌলের মধ্যেই একমাত্র, ডি ব্লক মৌলের মধ্যে একমাত্র হচ্ছে ডি অরবিটালের অস্তিত্ব পাওয়া যায়। ডি অরবিটালের অস্তিত্ব পাওয়া যায়, ডি অরবিটালের অস্তিত্ব পাওয়া যায়। আচ্ছা, এখন বলতে পারো যে ভাইয়া ডি অরবিটালের অস্তিত্ব তো কোনো কোনো সময়
পি ব্লক মৌলগুলো মানে সর্বশেষ ইলেকট্রনটা পি ব্লকে গেছে, ইটস ওকে, বাট তাদের মধ্যে তো ডি থাকতে পারে। হ্যাঁ, তখনও থাকতে পারে, ঠিক আছে, আবারও বলি তখনও থাকতে পারে। ডি অরবিটালের অস্তিত্ব বলতে ডি অরবিটালে ইলেকট্রন আছে, এই অস্তিত্ব বলতে যদি বুঝায় যে ভাইয়া এখানে অস্তিত্ব বলতে কি বোঝায়, ডি অরবিটালের ইলেকট্রন আছে, ডি অরবিটালের ইলেকট্রন আছে। তো ডি অরবিটালের যে ইলেকট্রন আছে একমাত্র এটা সাধারণত ডি ব্লকেও হয়, পি ব্লকের ক্ষেত্রেও হয়, বাট এই আর্গনের ক্ষেত্রে বলতে পারো এখানে কিন্তু আর্গনের ডি অরবিটাল আছে কিন্তু ডি অরবিটালে কোনো ইলেকট্রন নাই, কিন্তু 3p6 পর্যন্তই এটা শেষ হয়ে যায়, 3d 0 থাকে, ঠিক আছে। তাইলে ডি অরবিটালের অস্তিত্ব পাওয়া যায়, পি ব্লকেও পেতে পারো, তবে ডি ব্লকের মৌলগুলোর ক্ষেত্রে সাধারণত পাওয়া যায়। বুঝতে পারছো? কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন অনেক থাকে। কোন আয়নটির আকার ছোট হবে? আচ্ছা, কোন আয়নটির আকার ছোট হবে? আচ্ছা, মনে রাখবা যে আইসো ইলেকট্রনের ক্ষেত্রে কথা বুঝো, আইসো ইলেকট্রনের ক্ষেত্রে ক্যাটায়নের আকারগুলো হয় ছোট। ক্যাটায়নের আকার কি হয়? ছোট হয়। ক্যাটায়নের আকার কি হয়? ছোট হয়। কথাগুলো বুঝবা, কথাগুলো বোঝার চেষ্টা করতে হবে। ইভেন ক্যাটায়নের যদি চার্জ বাড়ে তার আকার আরো ছোট হয় যদি চার্জ বাড়ে, যেমন সোডিয়াম প্লাস আর ম্যাগনেসিয়াম 2+ এর ক্ষেত্রে দেখা যাবে ম্যাগনেসিয়াম 2+ এর আকারটা ছোট। আবার দেখো অ্যানায়নের ক্ষেত্রে যদি হয়, অ্যানায়নের ক্ষেত্রে আকার বাড়বে, আইসো ইলেকট্রনের ক্ষেত্রে আকার বেশি হবে। আচ্ছা, এইটা আরো মনে রাখবা, চার্জ যত বেশি হবে, চার্জ ইজ প্রপোর্শনাল টু অ্যানায়নের আকার, অ্যানায়নের আকার। তার মানে চার্জ যত বেশি হবে আকার তত বড় হবে। তো দেখা যায় ক্যাটায়ন অ্যানায়ন দুইটাই আছে, সবগুলাই আইসো ইলেকট্রন। তো দেখা যায় সোডিয়ামের যে আকারটা সব থেকে ছোট হবে কার? সোডিয়ামের আকারটা, সোডিয়ামের আকারটা সব থেকে ছোট হবে। দেন হবে ফ্লোরিনের আকারটা, কারণ চার্জ কি কম। দেন হবে ফ্লোরিনের, দেন অক্সিজেন 2- এর, দেন নাইট্রোজেন 3-। কথা বুঝতে পারছো? এটা হবে এর, এটার যে ক্রোমটা, যদি ক্রোমটা দেখতে চাও এটা হবে এর ক্রোমটা, এই যে এইটুকু, ঠিক আছে, এটা হবে এর ক্রোমটা। কথা মনে বুঝতে পারছো? আচ্ছা, তাহলে সব থেকে আকার ছোট হবে কার? সব থেকে আকার ছোট হবে সোডিয়ামের, এটা হবে অ্যান্সার, সব থেকে আকার ছোট হবে সোডিয়ামের। এখানে এখন প্রশ্নটা কি বলছে যে কোন আয়নটির আকার সব থেকে ছোট হবে। আচ্ছা, কোন আয়নটির আকার সব থেকে ছোট হবে? যখন আকার তুমি দেখতে পাবা যে আকার নির্ণয় করতে বলছে এবং সবগুলো ক্যাটায়ন, সবগুলো সবগুলো হচ্ছে ক্যাটায়ন, সবগুলো ক্যাটায়ন, তাহলে বুঝবা তখন তুমি দুইটা জিনিস দেখবা, একটা হচ্ছে পর্যায়, একটা হচ্ছে পর্যায়, আরেকটা দেখবা হচ্ছে চার্জ। কি বললাম? একটা পর্যায় দেখবা, আরেকটা কি দেখবা বলো দেখি? চার্জ। আচ্ছা, তাহলে পর্যায় দেখো যে সোডিয়াম, ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম এই তিনটাই যে সোডিয়াম 2+, সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2+, আরেকটা হচ্ছে ক্যালসিয়াম 2+, এই সবগুলোই হচ্ছে একই পর্যায়ের, একই পর্যায়ের, এবং এটা 3 নাম্বার পর্যায়, একই পর্যায়ের এবং এটা 3 নাম্বার পর্যায়। কিন্তু বেরিলিয়াম দেখা যাচ্ছে, বেরিলিয়াম হচ্ছে 2 নাম্বার পর্যায়ের। তার মানে পর্যায়ে যার ছোট, পর্যায়ে যার ছোট বা পর্যায়ে যার ছোট, হ্যাঁ, বা যার কম তার আকার ছোট, তার আকার ছোট, আকার ছোট। আচ্ছা, চার্জের ক্ষেত্রে যদি দেখো যে আইসো ইলেকট্রনের ক্ষেত্রে আসি, আইসো ইলেকট্রনের ক্ষেত্রে আসি, কথাগুলো বুঝবা। যদি আইসো ইলেকট্রনের ক্ষেত্রে চার্জের যদি হিসাব করি, তার মানে যার পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা যার বেশি বেশি তার আকারটা ছোট, তার আকার ছোট, তার আকার ছোট। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। পরেরটাই চলে আসি। বলা হয়েছে আয়ন বা পরমাণুর ক্ষেত্রে কোনটি সঠিক? আয়ন বা পরমাণুর ক্ষেত্রে কোনটি সঠিক? আচ্ছা, তো এখানে দেখা যায় যে
এখানে আয়ন আছে, পরমাণু আছে। আচ্ছা, প্রথমেই চলে আসি, যদি পর্যায় সারণীর বাম থেকে ডানে যাও, বাম থেকে ডানে যাও, বাম থেকে ডানে গেলে আকার কি হবে? আকার কমবে বা আকার ছোট হবে, যেটাই বলো না কেন, আকার কমবে বা আকারটা ছোট হবে। এটা কোথায়? বাম থেকে ডানে গেলে। তার মানে এইটা বাম থেকে ডানে যাওয়া, তার মানে আকারটা কি হয়ে যাওয়ার কথা? ছোট হয়ে যাওয়ার কথা, কিন্তু এটা হচ্ছে না। আচ্ছা, এখন চলে আসো, আহ এইটার ক্ষেত্রে যদি আমরা দেখি যে আয়নের ক্ষেত্রে, তো আয়নের ক্ষেত্রে একটু আগেই বললাম যে আইসো ইলেকট্রন, এটা হচ্ছে আইসো ইলেকট্রন, একটু বুঝতে পারো যে আইসো ইলেকট্রনের ক্ষেত্রে যার পারমাণবিক সংখ্যা বেশি, যার পারমাণবিক সংখ্যা বেশি তার আকার ছোট। ঠিক আছে, তার আকার ছোট। দেখো এইখানে পারমাণবিক, এটা আইসো ইলেকট্রন, এটাও আইসো ইলেকট্রন, এটাও আইসো ইলেকট্রন। আইসো ইলেকট্রনের ক্ষেত্রে দেখো পারমাণবিক সংখ্যা সব থেকে বেশি কার? অ্যালুমিনিয়ামের। দ্যাটস ওয়াই এটাই হবে কারেক্ট আনসার। তার মানে এটাই হবে যে সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2 প্লাস, আর হচ্ছে অ্যালুমিনিয়াম 3 প্লাস। বুঝতে পারছো? এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে যে এই জিনিসটা কিভাবে কি করতেছি। ঠিক আছে, ওকে, পরেরটাই চলে আসি। তো দেখা যায় যে দ্বিতীয় পর্যায়ের মৌলের পরমাণুর ক্ষেত্রে কোন পারমাণবিক ব্যাসার্ধ সব থেকে বড়? পারমাণবিক ব্যাসার্ধ সব থেকে বড়। আচ্ছা, দ্বিতীয় পর্যায়ের ক্ষেত্রে, যেহেতু পর্যায়ের ক্ষেত্রে বলছে, পর্যায়ের ক্ষেত্রে বলছে, ঠিক আছে, তো বাম থেকে ডানে গেলে কথা বুঝবা, বাম থেকে ডানে গেলে আকার কি হয়? বাম থেকে ডানে গেলে আকার ছোট হয়, কথা বুঝবা। বাম থেকে ডানে গেলে কি হয়? বাম থেকে ডানে গেলে আকার ছোট হয়, বাম থেকে ডানে গেলে আকার ছোট হয়। আচ্ছা, এখন সর্ববামের মৌল কোনটি? দেখো সবগুলাই দ্বিতীয় পর্যায়ের, সবগুলাই দ্বিতীয় পর্যায়ের। সর্ববামের মৌল, তাহলে সর্ববামের মৌল হচ্ছে, সর্ববামের মৌল হচ্ছে এই যে এটা সর্ববামের মৌল। কেন এটা? কারণ হচ্ছে, কথাটা বুঝো, কারণ দ্বিতীয় পর্যায়ের প্রথম মৌলটা হচ্ছে লিথিয়াম। দ্বিতীয় পর্যায়ের প্রথম মৌলটাই কি? এটা হচ্ছে লিথিয়াম। লিথিয়ামের পরে কি আছে? বেরিলিয়াম। বেরিলিয়ামের পরে কি আছে? বেরিলিয়ামের পরে হচ্ছে বোরন, দেন হচ্ছে বোরনের পরে কি? বোরনের পরে কার্বন। এটা 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 হচ্ছে কার্বন তো না, এটা হচ্ছে নাইট্রোজেন। তার মানে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে বলো তো? আলটিমেটলি দাঁড়াচ্ছে যে তুমি যদি বাম থেকে ডানে যাও, তাহলে সর্ববামের যে মৌলটা আছে, তার মানে সর্ববামের মৌলটার আকার সব থেকে ছোট হবে। তাহলে সর্ববামের মৌলর, সর্ববামের মৌলের মৌলের কি হবে? আকার ছোট হবে। সর্ববামের মৌলের আকার ছোট হবে, অবশ্যই সেটা কি হবে? লিথিয়াম হবে। ক্লিয়ার কিনা? দেখো ক্লিয়ার হয়েছে কিনা, আশা করি ক্লিয়ার হয়েছে। আচ্ছা, চলে আসো, নিচের কোনটির আকার ছোট? নিচের কোনটির আকার ছোট? দেখো সব থেকে, আবারও বলি, বাম থেকে ডানে গেলে, বাম থেকে যদি ডানে যাও আকার ছোট হবে। আবার যদি গ্রুপের, এটা হচ্ছে পর্যায় ভিত্তিক সম্পর্ক, আবার যদি গ্রুপ ভিত্তিক সম্পর্কে আসো, উপর থেকে নিচে গেলে, উপর থেকে নিচে গেলে আকার বাড়বে, আকার বড় হবে। আকার কি হবে? বড় হবে। এখন দেখো সর্বডানের মৌল কোনটা? প্রথমে দেখো এগুলা কি আসলে পর্যায় ভিত্তিক না গ্রুপ ভিত্তিক? দেখো কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন আর লিথিয়াম সবগুলাই দ্বিতীয় পর্যায়ের মৌল। এটা সবগুলাই হচ্ছে, এই সবগুলা হচ্ছে দ্বিতীয় পর্যায়ের মৌল, কথা বুঝবা, দ্বিতীয় পর্যায়ের মৌল। তাহলে যদি দ্বিতীয় পর্যায়ের মৌলই হয়, তাহলে বাম থেকে ডানে গেলে সব থেকে ডানের মৌল কি? যার পারমাণবিক সংখ্যা বেশি, যার পারমাণবিক সংখ্যা বেশি তার আকার ছোট, আকার ছোট।
তাহলে এখানে পারমাণবিক সংখ্যা বেশি কার? অক্সিজেনের। তার আকারটা সব থেকে ছোট হবে। কথা বুঝতে পারছো? পরেরটাই আসি, ভালো মতো বুঝবা। মনে করো এ আর বি, কথাগুলো বুঝবা। তো এ আর বি দুইটা হচ্ছে মৌল, এদের পারমাণবিক ব্যাসার্ধ হচ্ছে আর এ এবং আর বি। বলছে সমযোজী বন্ধন দূরত্ব হচ্ছে ডিএবি, অতএব তাদের সঠিক সম্পর্ক কি হবে? একটু বোঝার চেষ্টা করো, সমযোজী ব্যাসার্ধটা একটু বুঝাই। দেখো এই যে সরি, একটু দেখো, এই যে এদের যে বন্ধন দূরত্ব, এইটাকেই বলা হচ্ছে সমযোজী ব্যাসার্ধ। এইটাকেই কি বলা হচ্ছে? সমযোজী ব্যাসার্ধ। ঠিক আছে, সমযোজী ব্যাসার্ধ। এখন এটা মনে করো যে আর এ, এটা হচ্ছে আর বি। ঠিক আছে, এদের যে টোটাল দূরত্ব হচ্ছে ডি এ বি ইজ ইকুয়াল টু হচ্ছে আর এ প্লাস আর বি। এটাই হচ্ছে এদের সমযোজী ব্যাসার্ধ। ক্লিয়ার? আর এ প্লাস আর বি। ক্লিয়ার হয়েছে? আশা করি ক্লিয়ার হয়েছে। কথা বুঝছো? এটাই হচ্ছে সমযোজী ব্যাসার্ধ। কারণ এইখানে মেইনলি হয় যে এখানে একটা আমরা মাঝখানে একটা নিউট্রাল দাগ দিয়ে দিই, এই যে এখানে এই জায়গাটাতে একটা নিউট্রাল দাগ দিয়ে দিই। এখান থেকে এটার ব্যাসার্ধ আর এ, এটার ব্যাসার্ধ আর বি, এটা মিলেই যোগফল এটা আসে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এ আর বি পারমাণবিক ব্যাসার্ধ এত পিকোমিটার, এত পিকোমিটার এবং এত পিকোমিটার হলে এ বি এর সমযোজী দূরত্ব কত? সমযোজী দূরত্ব কত? কথা বুঝবা, সমযোজী দূরত্ব কত? তাহলে সমযোজী দূরত্ব একটা আছে, সমযোজী ব্যাসার্ধ একটা আছে, কথাগুলো বুঝবা। সমযোজী দূরত্ব হচ্ছে এই ডিএবি, এই ডিএবিটা হচ্ছে সমযোজী দূরত্ব, যেটা হচ্ছে সমযোজী দূরত্ব দেয়া আছে, সমযোজী দূরত্ব দেয়া আছে, ব্যাসার্ধ দেয়া আছে আর এ আর বি, এইটা হচ্ছে সমযোজী দূরত্ব। একটু বোঝার চেষ্টা করো, এটা হচ্ছে সমযোজী দূরত্ব, সমযোজী দূরত্ব। যদি বলতো যে সমযোজী ব্যাসার্ধ কত হবে, এটা হচ্ছে এ এর পক্ষে সমযোজী ব্যাসার্ধ, এটা হচ্ছে বি এর পক্ষে সমযোজী ব্যাসার্ধ, দেন এইটার হচ্ছে সমযোজী দূরত্ব এটা। যদি সমযোজী ব্যাসার্ধ বলতো, সমযোজী ব্যাসার্ধ যদি বের করতে বলতো, তাহলে তোমাকে করতে হইতো আর এ প্লাস আর বি ডিভাইডেড বাই হচ্ছে 2। এটা হচ্ছে সমযোজী ব্যাসার্ধ যদি বলতো, সেই ক্ষেত্রে তুমি এটা বের করতা। তো সেম ভাবে এইখানে এটাই বলছে যে ব্যাসার্ধ দেয়া আছে, সমযোজী দূরত্ব কত? তো ব্যাসার্ধ যেহেতু দেয়া আছে, সমযোজী দূরত্ব হচ্ছে দুইটার যোগফল, আর কিছুই না। 37 প্লাস হচ্ছে 99 পিকোমিটার। ঠিক আছে, সমযোজী ব্যাসার্ধ 136 পিকোমিটার হচ্ছে খ নাম্বারটা। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, পর্যায় সারণীতে বাম থেকে ডানের দিকে গেলে কোন তথ্যটি সঠিক? কথাগুলো বুঝবা। বাম থেকে ডানে গেলে বসবে, মনে রাখবা, বাম থেকে ডানে গেলে, বাম থেকে ডানে গেলে বাড়ে কি কি আর কমে কি কি? আচ্ছা, ডান থেকে বামে গেলে আয়নীকরণ শক্তি বাড়ে, আয়নীকরণ শক্তি বাড়ে, আয়নীকরণ শক্তি বাড়ে, ইলেকট্রন আসক্তি বাড়ে, ইলেকট্রন আসক্তি বাড়ে, ইলেকট্রন আসক্তি বাড়ে, তড়িৎ ঋণাত্মকতা বাড়ে, তড়িৎ ঋণাত্মকতা বাড়ে, তড়িৎ ঋণাত্মকতা বাড়ে, অধাতব ধর্ম বাড়ে, অধাতব ধর্ম বাড়বে। ঠিক আছে, অধাতব ধর্ম বাড়বে, জারণ ক্ষমতা বাড়বে, জারণ ক্ষমতা বাড়বে। আচ্ছা, আর কমে কি কি ভাইয়া? ধাতব ধর্ম হ্রাস পায়, ধাতব ধর্ম হ্রাস পাবে, আকার হ্রাস পাবে, তারপরে বিজারণ ক্ষমতা।
ঠিক আছে, তাহলে বিজারণ ক্ষমতা কমবে। কথা বুঝতে পারছো? দেখো তাহলে বাম থেকে ডানে গেলে বাড়ে কারা আর কমে কারা, এই জিনিসগুলো কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে। ঠিক আছে, মাথায় একদম মানে গাঁথে রাখতে হবে যে ডান থেকে বাড়ে গেলে বাড়ে কারা আর ডান থেকে বামে গেলে কমে কারা। আচ্ছা ভাইয়া মনে থাকে না, মনে রাখো, এটা মনে রাখো যে আ ই ত, ঠিক আছে, আই তজ, এইটুকু মনে রাখো। আই তজ, আই তজ মানে কি? আয়নীকরণ শক্তি, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, জারণ ক্ষমতা, আই তজ। ঠিক আছে, আইচ বা আই তজ, এই জিনিসটা একটু মনে রাখবা। পরেরটাই চলে আসি। ও তার মানে এটা অ্যান্সার কি দাঁড়াবে? এটা অ্যান্সার দাঁড়াবে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পাচ্ছে। পরেরটাই চলে আসি। আচ্ছা, ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি লাগে, মনে করো এই একটা ইলেকট্রন, সে ইলেকট্রন ত্যাগ করছে, ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়েছে। তো ধনাত্মক আয়নে পরিণত হয়েছে, তাহলে পরিণত হয়েছে কিসে বলো দেখি? পরিণত হয়েছে আয়নে, তাহলে এটা আয়নে পরিণত হইতে লাগে হচ্ছে আয়নীকরণ শক্তি। ঠিক আছে, আয়নে পরিণত হইতে কি লাগে? আয়নীকরণ শক্তি। ঠিক আছে, আয়নীকরণ শক্তি। তাহলে কোনো একটা যদি পরমাণু গ্যাসিয়াস অবস্থা থেকে এক মোল ইলেকট্রন ত্যাগ করে আয়নে পরিণত হয়, ঠিক আছে, সেটাকে আমরা কি বলবো? আয়নীকরণ শক্তি। আচ্ছা পরে আসো, তৃতীয় পর্যায়ের প্রথম চারটি মৌলের কোন ধর্মটি ক্রমাগত বৃদ্ধি পায়? আমি আবারও বলতেছি, তৃতীয় পর্যায়ের কোন চারটি প্রথম চারটি মৌলের কোন ধর্মটি ক্রমাগত বৃদ্ধি পায়? আচ্ছা, তো বৃদ্ধি যেটা পায় সেটা হচ্ছে মৌলের গলনাঙ্কটা বেড়ে যায়, মৌলের গলনাঙ্ক বাড়ে। ঠিক আছে, গলনাঙ্কটা বৃদ্ধি পায়। এখন বলতে পারো যে ভাইয়া এখানে তো আয়নীকরণ শক্তিটাও বাড়ে, এখানে প্রথমত বলি আয়নীকরণ শক্তিটা বাড়ে, ইটস ওকে, কিন্তু এটা স্পেসিফাই করছে প্রথম চারটি মৌলের, প্রথম চারটি মৌলের, এইটা তো পুরাটার ক্ষেত্রেই হয়, প্রথম চারটি মৌলের ক্ষেত্রে বলছে, দ্যাটস ওয়াই এখানে গলনাঙ্কটা বেড়ে যায়। ঠিক আছে, তারপরে এরপরে দেখা যায় যখনই চারটা মৌলের তোমার গলনাঙ্কটা বেড়ে যায়, এরপরে কি হয়? গলনাঙ্কটা কমতে শুরু করে। ঠিক আছে, এরপরে গলনাঙ্ক কমতে শুরু করে এবং আর্গনে গিয়ে যায়, দেখা যায় যে আর্গনে গিয়ে সর্বনিম্ন গলনাঙ্ক হয়, সর্বনিম্ন গলনাঙ্ক হয় কোথায়? আর্গনে গিয়ে। ঠিক আছে, যদি স্পেসিফাই করে দিত, স্পেসিফাই না করে দিত সেই ক্ষেত্রে আলাদা হইতো, আয়নীকরণ শক্তি হইতো, কিন্তু স্পেসিফাই করে দিচ্ছে প্রথম চারটি মৌলের। আচ্ছা, কোনটির আয়নীকরণ শক্তি বেশি? আচ্ছা, এখানকার আয়নীকরণ শক্তি বেশি হচ্ছে সাধারণত বাম থেকে ডানে গেলে, পর্যায়ের ক্ষেত্রে বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বাড়ে, আয়নাইজেশন এনার্জি কি হবে? বাড়বে। তো আয়নাইজেশন এনার্জি বাড়বে, খুবই ভালো কথা, তবে এখানে ব্যতিক্রম দেখা যায়। আয়নাইজেশন এনার্জির ক্ষেত্রে দেখা যায় যে যদি অর্ধপূর্ণ থাকে, অর্ধপূর্ণ অথবা পূর্ণ অরবিটাল থাকে, অর্ধপূর্ণ অথবা পূর্ণ যদি তোমার হচ্ছে অরবিটাল থাকে, সেই ক্ষেত্রে আয়নাইজেশন এনার্জিটা বেশি হবে, আয়নাইজেশন এনার্জি বেশি হবে, সেটা বামে থাক আর ডানে থাক। এখন দেখো, কার্বনের ক্ষেত্রে, অক্সিজেনের ক্ষেত্রে, নাইট্রোজেনের ক্ষেত্রে, ফসফরাসের ক্ষেত্রে কথাটা বুঝবা। এখানে সব থেকে ছোট হচ্ছে এখানে নাইট্রোজেন, দ্যাট মিনস হিসাবে হওয়ার কথা হচ্ছে অক্সিজেন, কথাটা বুঝবা, হিসাবে হওয়ার কথা হচ্ছে অক্সিজেনের, কিন্তু এখানে নাইট্রোজেনের দেখা যায় যে নাইট্রোজেনের হচ্ছে 3p3 অরবিটাল থাকে, নাইট্রোজেনের কি থাকে ভাইয়া? 3p3 অরবিটাল থাকে, দ্যাটস ওয়াই এটা কি হয়? হাফ ফিল্ড অবস্থায় থাকে। হাফ ফিল্ড অবস্থায় থাকার কারণে এই নাইট্রোজেনের আয়নীকরণ শক্তিটা কি হয়? সব থেকে বেশি হয়। ঠিক আছে, আয়নাইজেশন এনার্জি বাম থেকে ডানে গেলে বাড়ে, কিন্তু উপর থেকে নিচে গেলে কিন্তু কমে, উপর থেকে নিচে গেলে কমে, কথাগুলো বুঝবা, উপর থেকে নিচে গেলে কি কমে। তো এখন দেখো যে বলতে পারো ভাই ফসফরাস, তাহলে ফসফরাস তো নাইট্রোজেনের নিচে, নাইট্রোজেনের নিচে, তাহলে উপর থেকে নিচে গেলে আয়নাইজেশন এনার্জি কি হবে? কমে যাচ্ছে। কথা বুঝতে পারছো? উপর থেকে নিচে গেলে আয়নাইজেশন আকারটা বড় হচ্ছে, দ্যাট মিনস আয়নাইজেশন এনার্জিটা কমে যাচ্ছে। সহজ কথা। কোন মৌলের প্রথম আয়নীকরণ বিভব সবচেয়ে বেশি? কোন মৌলের প্রথম আয়নীকরণ বিভব সব থেকে বেশি? লিথিয়ামের।
লিথিয়ামের আয়নীকরণ বিভব সব থেকে বেশি। ঠিক আছে, লিথিয়ামের আয়নীকরণ বিভব সব থেকে বেশি। এখন বলতে পারো যে ভাইয়া লিথিয়ামের আয়নীকরণ বিভব সব থেকে বেশি কেন? লিথিয়ামের আয়নীকরণ বিভব সব থেকে বেশি, ইট ইজ বিকজ অফ উপর থেকে নিচে গেলে তোমার আয়নাইজেশন এনার্জি, আয়নীকরণ বিভবটা হচ্ছে বাড়বে, কমবে। লিথিয়াম হচ্ছে আমার যে গ্রুপে আছে তার নিচে কি অবস্থান করে? সোডিয়াম, পটাশিয়াম, দেন হচ্ছে রুবিডিয়াম অবস্থান করে, তাই না? কি বললাম? লিথিয়াম যে গ্রুপে 1 নাম্বার গ্রুপে অবস্থান করতেছে না, সেই লিথিয়ামের যে 1 নাম্বার গ্রুপটা আছে সেই 1 নাম্বার গ্রুপের নিচের দিকে এরা অবস্থান করে। তার মানে নিচের দিকে গেলে হচ্ছে কমবে, নিচ থেকে উপরের দিকে গেলে হচ্ছে আয়নাইজেশন এনার্জি কি হবে? আয়নীকরণ বিভব হচ্ছে বাড়বে। আচ্ছা, আরো একটা মনে রাখতে পারো, আকার যার ছোট, আকার ছোট হওয়ার কারণে, আকার ছোট যার তার আয়নাইজেশন এনার্জি বেশি, এটাও মনে রাখতে পারো। ঠিক আছে, দ্যাট মিনস লিথিয়ামেরটা হবে এটা।